জীবন কত বড়? নানা মুনি নানা মত দেবেন, নানা ব্যাখ্যা দেবেন। কারো কারো উত্তর হবে একেবারে ছোট্ট, সংক্ষিপ্ত। তারা বলবেন জীবনটা 35 মিলিমিটার। সিনেমাওয়ালারা এই অঙ্কেই জীবনটাকে মাপেন। গাণিতিক এই ক্ষুদ্র বিশালত্বের মধ্যেই তাদের বেঁচে থাকা, সিনেমাকে নিয়ে, সিনেমার মতো করে, সিনেমাকে ভালোবেসে। জীবন তাদের কাছে বিগ স্ক্রিন, সেটা সেলুলয়েডই হোক কিংবা ডিজিটাল। এমনটা যারা ভাবেন, এমন দুই সিনেমাওয়ালা, আমার দুই অসমবয়সী বন্ধু আজ আমার আড্ডার অতিথি, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। কৌশিক, তোমায় সৃজিত তো প্রফেসর বলে ডাকে, তারিণী খুড়োর রোলে পরাণদা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু গল্প দাদু বলতে যদি কিছু বোঝায় বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে তুমি। কারণ তোমার প্রত্যেকটা ফিল্ম, ইনক্লুডিং সিনেমাওয়ালা, একটা নিটোল গল্প বলে। তোমার একটা ক্লিয়ার ন্যারেটিভ স্টাইল আছে, সেটা প্রত্যেকটা শব্দ থেকে শুরু করে অপুর পাঁচালী থেকে এই সিনেমাওয়ালাতে। এই গল্প বলার অভ্যেসটা তোমার মানে একদম শুরুর মানে টেলিফিল্ম তুমি যখন করতে তখন থেকে আজ অবধি ধরে রেখেছো। এটা আমার ভালো লাগে আসলে গল্প বলতে, এবং আমার একটা গানও আছে, আমার তো গল্প বলা কাজ, একদম বাস্তু সাথে আর ইনফ্যাক্ট সেটাই তোমার মোবাইলে কলার টিউন। হ্যাঁ 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 এবং সেটা আমার খালি মনে হয় গল্পটা বলা, অনেকে লেখেন, আমি সেটা পর্দায় লেখার চেষ্টা করি। এবং আমার মনে হয় মা ঠাকুমাদের কাছ থেকে, বিশেষ করে আমার দিদার কাছ থেকে আমি গল্প শুনে বড় হয়েছি। এবং রামায়ণ মহাভারতের দেশ আমরা, নানান গল্প। এবং ঠিক রামায়ণ মহাভারতের মতনই একটা গল্প বলার পিছনে যেন একটা আমার কিছু বলার থাকে। শ্রীরামকৃষ্ণের কথায় এতে লোকশিক্ষা হয়, একটা কথা যেন লোকশিক্ষাটা হয়, একটা ছোট্ট কিছু যেন বলতে পারি, মানে সেটাকেই বলবো বলে ফেস্টুন করে নয়, কিন্তু সেটা যেন বলা যায়। কাজে আমার গল্প মানুষের ভালো লাগলে আমার খুব ভালো লাগে। পরাণদা, ওর ছেলে উজান এখন অনেক বড় হয়েছে, ডিবেট করছে, দারুণ ডিবেট করছে, কিন্তু ওর আর অভিযোগ যে ফিল্ম ডিরেক্টর হওয়া হবে না, কারণ বাবা সব গল্পগুলো আগে বলে দিচ্ছে। তো এই গল্পেও পরাণদা নিঃসন্দেহে একটা গল্পের আবহাওয়াতেই কাহিনী এগোচ্ছে। একদম নিঃসন্দেহে সামাজিক বাস্তবতাও আছে, কিন্তু তার পাশাপাশি অ্যাজ ইউজুয়াল কৌশিক গাঙ্গুলি যেটা আছে সেটা হচ্ছে একটা নিটোল সামাজিক গল্প, কিছু মানুষ, কিছু চরিত্র, তাদের মাধ্যমে একটা বৃহত্তর সত্যের কাছে পৌঁছানোর চেষ্টা। দেখুন, এটা সিনেমা, বিগ স্ক্রিন। এক সিনেমাওয়ালার চোখে আরেক সিনেমাওয়ালার কাহিনী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমাওয়ালা শুধুই কি সিনেমা, নাকি একালে দাঁড়িয়ে সিনেমার সেকাল আঁকড়ে বাঁচতে চাইছেন যে মানুষগুলো, তাদের ঘাম রক্ত বিশ্বাসের দগদগে আঁচড়? এখনই তো একজনকে দরকার, স্বপ্নের মহানায়ক। মেলার মাঠে বিশাল নাগরদোলা ঘুরতে থাকে। নাগরদোলা তো নয়, ওটাই তো সেলুলয়েডের সেই চাকা। প্রজেক্টরে যা ঘুরেছে সময়ের ধুলোয় ঢাকা কমলিনী সিনেমা হলে দীর্ঘ সময় ধরে। প্রতীকী নাগরদোলায় সিনেমাওয়ালার স্বপ্নের গল্প শোনান কৌশিক। তার ঝুলিতে অনেক গল্প। কৌশিক গল্প বুনতে ভালোবাসেন। ওয়ারিস থেকে শুরু করে শব্দ, কেয়ার অফ স্যার, অপুর পাঁচালী, ছোটদের ছবি, একের পর এক সিনেমায় নতুন নতুন কাহিনী শোনাচ্ছেন তিনি তার সিগনেচার ঘরানা থেকে। বলাই যায় কৌশিক শুধু সিনেমা বানাচ্ছেন না, গল্পের সংখ্যা বাড়ছে তাঁর সংকলনে। এবিপি আনন্দ। পরাণদা, বেশিরভাগ লোক নিশ্চিত যে এটা অন্যতম তোমার সেরা চরিত্র, অনেকে বলছেন এইটাই সেরা। তোমার নিজের কি মনে হয়? না না, এইটাই সেরা বলে তো ভুল হবে, তাহলে আমার থেমে যেতে হবে। আচ্ছা, মানে এইটাই সেরা টিল নেক্সট কামস। ওকে, এটাই হয়, কারণ জীবনে সেরাটা তো পাওয়া যায় না। হ্যাঁ, ওইটাই যে সেরা খোঁজ, সেটাই সন্ধান। হ্যাঁ, এর জন্য একটা ভালো নিয়ম আছে, সেটা আমার নিজস্ব নয়, ধার করা। সেটা হচ্ছে একটা পবিত্র অসন্তোষ। বাহ বাহ। এই পবিত্র অসন্তোষ যতদিন ধরে একটা শিল্পীর মনে বেঁচে থাকবে, সে কিছুতেই সন্তুষ্ট হবে না। ভালো, আরো ভালো, আরো ভালো, আরো ভালো করতে করতে খিদেটা, ওই ক্রমান্বয়ে ক্রমাগত খিদেটা। এবং সেই খিদেটার জন্য কিন্তু আমাদের যে দল ছিল, পরাণদা, সৈনী, পরম, অরুণদা, তার মধ্যে সব থেকে কনিষ্ঠ মানুষটা কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়। রাত্রির অনেক হয়ে গেছে, শুটিং করছি, আর খালি আমাদের তো সংকোচ হয় মনের মধ্যে। পিতৃস্থানীয় মানুষ হয়তো বলবে, বাবা এবার ছেড়ে ধার পাচ্ছি না, সে কোনোদিনই দমছে না। মানে সে তার মানে এত খিদে, সে একটা জিনিসকে, ভালো জিনিসকে লালন পালন করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সেইটা কিন্তু চমৎকার। ওখান থেকে কিন্তু শেখা যায় আসল। এবং এনাও তো সিনেমাওয়ালা না। 2008-এ হংকংয়ে পরাণদা আমরা একসঙ্গে গেছিলাম, প্রচন্ড মজা হয়েছিল। তখন পরাণদার একটা ডায়লগ আমার আজও মনে আছে, সেটা হচ্ছে, বয়স হয়, বার্ধক্য আসে শুধু চামড়ায়।
মনে কোনো বার্ধক্য আসে না। একদম আমার মনে হয় পরন্দা এখনো তুমি এক আপ্তবাক্য ফলো করেছো। একদম একদম। কিন্তু পরন্দা এই যে চরিত্রাভিনয়ের যে গুরুত্ব সেটা আজকের ইন্ডাস্ট্রিতে ঠিক কতটা? একসময় আমরা নিঃসন্দেহে তুলসীবাবুকে দেখেছি, তারপরে এই যে তোমার চরিত্রটাকে ঘিরেই একটা গোটা সিনেমা, মানে কার্যত অভিনেতা হিসেবে একজন চরিত্রাভিনেতা তার নিজের কাঁধে গোটা ফিল্মটাকে টেনে নিয়ে যাচ্ছেন। এটা তুমি যদি আগের সময়ের এবং এখনকার বাংলা ফিল্মের তুলনা করো, তো চরিত্রাভিনেতার গুরুত্ব কি আগের তুলনায় বেড়েছে না কমেছে? না না, এই গুরুত্ব তো বাড়ে, ক্রমশ যে কোনো জিনিস বাড়ে। এখন দেখতে হচ্ছে সেই বাড়াকে উৎসাহ দিচ্ছে কে? উৎসাহ দাতার সংখ্যা যদি কমে যায় তাহলে তো শুধু খাতা কলমই থাকবে এটা। সুতরাং আবার সবাই প্রস্তুত আছে, কিন্তু যারা অভিনয় করেন ভালোবেসে তারা কিন্তু তৈরি থাকে, কিন্তু সেটাকে উৎসাহ দেবে কে? এইরকম মানুষ তো দু একটা খুঁজলে পাওয়া যাবে। ওর চোখ, ওর দূরদৃষ্টি, মানে যেহেতু ও নিজে একজন ভালো অভিনেতা, দক্ষ অভিনেতা, একদম আমি সেই পাটেও আসবো। হ্যাঁ, যার জন্য ওই যে বললি না যে গল্প বলা, গল্প বলতে পারে কেন? ওর শব্দ চয়ন, আর যেহেতু ভালো অভিনেতা সেহেতু ওর সংলাপ, চিত্রনাট্যের সময় সংলাপগুলো এত সুন্দর সাজায়, সেগুলো উচ্চারণ করে আনন্দ হয়। আর একজন অভিনেতা এখন সংলাপ উচ্চারণ করে আনন্দ পায়, তার সৃষ্টির পথটা সুন্দর হয়, মসৃণ হয়। আর একটা হচ্ছে আমাদের চিত্রনাট্যকার যারা, আমরা কিন্তু ব্যর্থ হই, আমরা দিতে পারি না চরিত্র, জানো, মারাত্মক সব অভিনেতা অভিনেত্রী আছে। এবং আমাদের কিন্তু বিশেষ, আমি বাংলা ইন্ডাস্ট্রির কথাই বলবো, এখানে কিন্তু গুণী অভিনেতাকে উপেক্ষা করেও চলে, জানো, কি একটা অদ্ভুত, মানে যেন অভিনেতা পরান্দাকে দিয়ে আরো কত কি করানো যায় সেটা লোকে গবেষণা করলো না। পরান্দা মিরাক্কেল করবে, সেখানে মজা হবে, হাসি হবে, এখানেও হাসি থাকবে, ওখানেও হাসি থাকবে, পরান্দা খুব মজার রোল করে, সেই মানুষটা যে এরকম একটা ব্রেথ টেকিং রোল করতে পারে। আমার তো মনে হয় জলসাঘরের ছবি বিশ্বাসের যেরকম অমরত্ব, পরশ পাথরের তুলসী চক্রবর্তীর জন্য অমরত্ব, আমার মনে হয় সিনেমা হলে পরাণ বন্দ্যোপাধ্যায় সেই অমরত্ব লাভ করেছে। একেবারে আমাদের সবার শুভেচ্ছা রইল। পরান্দা বলছেন যে উৎসাহ দেওয়ার মতো লোক পাওয়া যায় না, আর সেই উৎসাহ কার কাঁধে ন্যস্ত হবে? অবশ্যই পরাণ বন্দ্যোপাধ্যায়, তার কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ সেরা চরিত্রাভিনেতা নিঃসন্দেহে পরান্দা। সিনেমার সুখ হয় চরিত্রাভিনেতার গুণে। নায়ক নায়িকার সর্বাত্মক প্রয়োজন অস্বীকার করে ছবি বানানোর সাহস দেখান বহু পরিচালকই, কিন্তু তাদের সাহসের মূলে থাকেন তিনি, যিনি চরিত্রাভিনেতা হিসেবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন বক্স অফিস কাঁপানো নায়ক নায়িকাদের। সিনেমাওয়ালায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সেই ভরসার সাহস পেয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের দাপটে। এটা সিনেমা, বিগ স্ক্রিন। বাংলা ছবিতে চরিত্রাভিনয় কিংবদন্তি হয়ে রয়েছেন তুলসী চক্রবর্তী, ছবি বিশ্বাস, ভানু বন্দ্যোপাধ্যায়, পাহাড়ি সান্যাল, উৎপল দত্ত, রবি ঘোষের মতো অভিনেতারা। তাদের অভিনয়ে আজও দর্শকদের চোখ চুম্বক হয়ে ওঠে। চরিত্রাভিনয়ের এই ট্র্যাডিশনে সিনেমাওয়ালায় মাস্টার স্ট্রোকই দিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। কৌশিক, নিঃসন্দেহে এবার তোমার অভিনয়ের পাটে আসবো। অভিনেতা সত্তা, মানে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় নির্দেশক কৌশিক বন্দ্যোপাধ্যায় কতটা সাহায্য করে? নাকি কোথাও একটা আফসোস হয়, হ্যাঁ এই চরিত্রটা যেটা ক্যামেরার আড়াল থেকে দেখছি সেটা যদি নিজে করতাম আরো বেটার করতে পারতাম, মাঝে মাঝে মনে হয় না? না, এটা খুব ঝামেলার প্রশ্ন করেছে। হ্যাঁ, এটা খুব ঝামেলার প্রশ্ন। না, আমি ওরকম ভাবি না। হ্যাঁ, আমার কাছে অভিনয়টা নিতান্ত একটা রিল্যাক্সেশনের মতো, আমার খুব ভালো লাগে। আমি অভিনেতাই হতে চেয়েছিলাম, তারপর আস্তে আস্তে যত বড় হচ্ছি আর আয়নায় নিজেকে দেখছি, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার ডান দিকের চোখটা স্ক্রিন্ট হয়ে গেল, এবং তারপরে আমি বুঝতে পারলাম যে স্ক্রিন না হলেও আমি যেটা বিরাট নায়কের চরিত্রে অভিনয় করতে পারতাম, ওরকম দেখতে আমি হইনি। হ্যাঁ, আমি যখন রোগা ছিলাম তার কথা ভেবেই বলছি, স্টুডিও পাড়ায় পাড়ায় ঘুরতাম, সবাই দেখতো। আমাকে একজন পরিচালক বলেছিলেন, তিনি আজও জীবিত রয়েছেন, তিনি বলেছিলেন যে দেখো ভাই, সিনেমার নিজস্ব রিয়ালিটি আছে। বাংলার হয়তো অধিকাংশ জমিদারই রবি ঘোষের মতো দেখতে ছিলেন, কিন্তু আমরা কোনোদিনও জমিদারের চরিত্র ওনাকে কাস্ট করিনি। আমরা বসন্ত চৌধুরী, ছবি বিশ্বাস আর উত্তম কুমার ছাড়া বেরোয়নি। ওটা সিনেমার রিয়েলিটি। তুমি বিশেষ কিছু পাবে না কিন্তু ভালো চরিত্র। আর তখন স্টুডিওতে যারা চরিত্রাভিনেতা ছিলেন, ছোটোখাটো যারা ছিলেন, তাদের যা ব্যবহার দেখতাম, তাদের সাথে যেভাবে ডিল করা হতো, আমার খুব একটা ভালো লাগতো না। আমি নিয়মিত স্টুডিও যেতাম, আর তখন নায়ক যারা, নায়িকা যারা আমার ছোটোবেলায়, তারা বেশ নায়করাও লিপস্টিক লাগান। আমি বুঝতে পারলাম বেশ যে নায়করাও নায়িকার মতো সুন্দরী প্রায়।
হ্যাঁ, সেখানে আমার কি দশা হবে? মাইট অ্যাজ ওয়েল আমি একটু লেখালেখি করছিলাম, যখন আমি একটু পরিচালনার কথা ভাবি, সেখান থেকে পালিয়ে আসা। আজকে সিনেমার ভাষা বদলেছে, অঙ্গিক বদলেছে, এখন আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ চরিত্র পাচ্ছি, আমার অভিনয়ের শখগুলো মিটিয়ে নিচ্ছি। বরং ওই আমার মনে হয় অ্যাড করে দিই, ওই যে অভিনেতা তো ভেবেচিন্তে দেখলাম যে খুব, তার চেয়ে বরং অভিনেতা তৈরি করি একদম। কিন্তু এটা অ্যাকচুয়ালি কৌশিকের একটা পরীক্ষাও ছিল, আমি দেখছিলাম যে দুটো উত্তর মিলে যায় কিনা। কৌশিক 2012 সালে সিঙ্গাপুরে অন ক্যামেরা এরকম একটা আড্ডায় ওর অভিনেতা সত্তা সম্পর্কে একদম হুবহু একই কথা বলেছিল। কি বলেছিল আপনাদের মনে পড়ে? অভিনেতা আমার ভ্যাকেশন, এটা আমি শুটিং ইউনিটের মধ্যে থাকতে পছন্দ করি সারাদিন রাত। আমার যখন নিজের শুটিং চলে, আমার প্রচুর প্রফিট লস, ভালো মন্দ, ছবি ভালো হচ্ছে কিনা, আমি এই ঝুলিয়ে দিলাম বোধহয় ছবিটা, এই ভাবনা অ্যাক্টিংটা ঠিক হলো না, এগুলো করতে আমি খুব ব্যস্ত। ও বোধহয় টক দই চাইছিল, লাঞ্চে পাইনি বলে রাগ করে বসে আছে, এগুলো করতে হচ্ছে। অন্যের শুটিংয়ে বৃষ্টি পড়েছে, শুটিং বন্ধ, তার সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি আনন্দে বসে চা খাচ্ছি, এটা ভাবা যায় না। আমি যখন অভিনেতা তখন এই রেইন ফরেস্টের এই বাদুরটার মতো আমি নিরাপদ, যখন খুশি চোখ ঢেকে ঘুমিয়ে পড়ছি। পরিচালক সেটা পারে না, ওটা আসল রেইন ফরেস্ট। এরপরে কৌশিক গাঙ্গুলি প্রযোজক হলেও তো নিশ্চয়ই এই বিনোদনটা পাবে না। না 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 না, প্রযোজকের তো আরো ভ্যাকেশন নেই। আমি একদম চাই না, আমি জীবনে আমি যদি বিরাট অনেক 20টা লটারি পেয়ে যাই, আমি তাও ছবি প্রডিউস করব না। হ্যাঁ, কারণ আমি ওই সংসার, যদি চূর্ণি ডিরেক্ট করে তাও না, না চূর্ণি আমায় করতে দেবে না সেটা। হ্যাঁ, চূর্ণি সেটা করতে দেবে না, সংসারটা ডুবিও না। না না, যা আছে সেটা রাখো বাবা। কারণ আমাদের না এই যে অনিশ্চয়তা আমাদের পেশার, এমনি খুব ভালো লাগে দেখতে, টিভিতে দেখাচ্ছে চারিপাশে নানা রকম হচ্ছে, নাম লিখছে, রাস্তায় অটোগ্রাফ নিচ্ছে, কিন্তু যে অনিশ্চয়তা, এর থেকে কিন্তু মুক্তি ঘটেনি আমাদের কারোর। রবি ঘোষের একটা গল্প বলতে পারি, রবিদা আমাকে বলেছিলেন যে মা বলেছিল তখন প্রচুর রবিদার নাম, তো মার কাছে গিয়ে বাংলা ভাষায় কথা বলতো মার সাথে, যে মা দেখছো তুমি এখন আমার সব কাগজে বাইরে হইতেছে? বলে হ দেখছি বাইরে হইতেছে, আমার কিন্তু খুব নাম হয়েছে। মা বলে হ হয়েছে, কিন্তু মাস গেলে তো কিছু নাই। এই যে ক্রাইসিস, মাস গেলে তো কিছু নাই, এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত বাঙালিকে চিরকাল করে করে খায় এবং খেতে থাকবে। সেই সিকিউরিটি জোনটা, মানে এটা আমায় বিশ্বাস করতে হবে যে এখনো কৌশিক গাঙ্গুলি এটা চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে প্রতিদিন প্রতি মুহূর্তে। সমস্ত কৌশিক গাঙ্গুলির, টালিগঞ্জের, কেউ বলুক বা না বলুক, প্রত্যেকটি মানুষ যারা সফল, অসফল বা সফল হতে চায়, বা যারা নতুন সিনেমায় ঢুকছে, তারাও সেই অনিশ্চয়তা নিয়ে ঢুকছে। তুমি থাকতে একটা সময় পর্যন্ত, কতদিন, তারপরের সময়টা মৃত্যুটা তো তোমার হাতে নেই। কাজে তোমার রিটায়ারমেন্ট টু মৃত্যু, এই সময়টা দেখাশোনাটা কে করে? এই আজকে সফলের দিনগুলো, সেটা কি যথেষ্ট সফল একটা মানুষকে দেখে রাখার পক্ষে? একমত হবে? হ্যাঁ, একদম। মানে এই প্রফেশনটাই তো অনিশ্চয়তার প্রফেশন। সে গান বলো, নাটক বলো, ছবি বলো, নৃত্য বলো, সব কিছু অনিশ্চয়তার প্রফেশন। যখন দিল 3 মাস, তুমি নাকের জলে চোখের জলে, তারপরে 6 মাস বটকি, এটা মাসকাবারির কোনো ব্যাপার নেই, একদম মাস গেলে কিছু নাই। পরেন্দা, আবার আমি পুরনো প্রসঙ্গে আসি, যখন তোমার নির্দেশক নিজেই অভিনেতা এবং যথেষ্ট অন্য রকমের অভিনেতা, অন্য ভাষার অভিনেতা, তো তখন সেটা একটা অভিনেতার কতটা সুবিধের কাজ করে? এই সিনেমাওয়ালায় তোমার কতটা সুবিধে দিয়ে? আমার সুবিধে কি জানো তো, আমি সুবিধাটা খুঁজে বার করে নিই। হ্যাঁ, উইদিন দ্য গিভেন সার্কামস্ট্যান্সেস। ও একটা সুদক্ষ অভিনেতা, তাতে সুবিধে কি হয়েছে? সংলাপগুলো এত সুন্দরভাবে সাজানো যে আমি যে ক্যারেক্টারাইজেশনের পর তোমাকে ভাবতে হয় যে সংলাপগুলোর কোনটায় অ্যাকসেন্ট পড়লে কি মানে বেরোবে, অ্যাকর্ডিং টু ফিলোসফি অফ দ্য ডায়ালগ আমাকে অ্যাক্টিংটা করতে হবে। একদম করতে গিয়ে দেখা গেল যে শব্দটা যদি একটু আগে আসে, যে শব্দটা শেষে আছে সেটা আগে এলে সেটা আরও সুন্দর হয়, সেটাও সাজিয়ে দিয়েছে। আবার যদি না হয়ে থাকে তো ওর সঙ্গে কথা বললে সঙ্গে সঙ্গে ইয়েস করেছে। মানে ও এই চিত্রনাট্যটা এত সুন্দর করে, যেহেতু ভালো অভিনেতা বলে, দক্ষ অভিনেতা বলে, আমার মনে হয় যেটা যে ও লেখার সময় অ্যাক্টিং করে করে লেখে, যেটা আমি ধরো একটু ডাক্তার লিখতে হয়, তখন আমাকে করে লিখতে হয়, যার জন্য আমার সময় অনেক বেশি যায়, আমি তো ওদের মতো তাড়াতাড়ি লিখতে পারি না। সেই সাজানো জায়গা ফলে একটা চরিত্র সৃষ্টির ক্ষেত্রে তার স্বভাব, মেজাজ, বৈশিষ্ট্য, এগুলো আমাকে যে পরিমণ্ডল দেওয়া হয়েছে সেখান থেকে পেয়ে গেছি। এবার আমি ওরই মধ্যে থেকে আমি এই চরিত্রকে কীভাবে সাজাবো, এটা
ওর ওই যে মশলাটা দেয় তাতে আমার সাজাতে রাঁধতে খুব সুবিধা হয়। আর আমরা লেখার সময় অভিনয় করি, কিন্তু অভিনয় করে করেই লেখা হয়। একদম বললাম। আচ্ছা, তুমি কি নিজের ইয়ার্সটিকে, তুমি যখন স্কুলে পড়াতে ছাত্রদের খাতা নিজের ইয়ার্সটিকে দেখতে, তাহলে কিন্তু কেউ 5 মার্কস পেত না। না 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 না, আশা করি করতেন না না না, ওরকম না। পরান্দা বলছেন সুদক্ষ অভিনেতা কৌশিকের কেরিয়ারের নানা অংশের এক ঝলক দেখাবো আপনাদের। বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক তিনি, আবার একই সঙ্গে পোড়খাওয়া অভিনেতাও বটে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালক না অভিনেতা, কোন দিকে তার পাল্লা ভারী হবে তা বিচার করা ধাঁধার চেয়েও জটিল। শোভান প্রফেশনাল, বড় বড় স্টার হয়ে গেছে, তারকা। পরিচালক হিসেবে কৌশিকের মুন্সিয়ানা দর্শকদের যতটা ভালোবাসা কুড়িয়েছে, অভিনেতা হিসেবেও ততটাই ভালোবাসা কৌশিক পেয়েছেন দর্শকদের কাছ থেকে। ল্যাপটপ, চতুষ্কোণ, খাদ আবর্ততে কৌশিকের চরিত্রগুলো সংলাপে, চলনে বলনে ছুঁয়ে গিয়েছে সিনেপ্রেমীদের মনের গভীর। তার অভিনয়ে সাধারণ চরিত্র অসাধারণ হয়ে উঠেছে রূপলী পর্দায়। চরিত্রাভিনেতা নির্ভর ছবি বানানোর সাহস পরিচালক কৌশিক যে পান, তার উৎস হয়তো লুকিয়ে কৌশিকের অভিনেতা সত্তাটির মধ্যেই। এবিপি আনন্দ। আবার 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 আমি নির্দেশক কৌশিকের কাছে আসবো। কৌশিক, ধূমকেতু, দেব এবং শুভশ্রী ফিরছে, মানে টালিগঞ্জে হঠাৎই ফেরার প্রসেনজিৎ ঋতুপর্ণা, দেব, শুভশ্রী, উত্তম সুচিত্রা ভাগ্যিস বেঁচে নেই, তাদেরও ফিরিয়ে আনার বন্দোবস্ত করতে তোমরা। এইটা কি জুটি ফেরা? তার এটা প্রথম। আর দ্বিতীয়ত, কৌশিক গাঙ্গুলির যে রাস্তা দিয়ে চলেছে, মানে কে কার পাড়ায় এলো, মানে দেব কৌশিকের পাড়ায় এলো না কৌশিক দেবের পাড়ায় গিয়ে ছবিটা করছে? সব অঞ্চলেই নতুন নতুন বাইপাস তৈরি হচ্ছে সমান। হ্যাঁ, এ পাড়ার রাস্তাও মিশছে, ও পাড়ার রাস্তাও গিয়ে মিশছে। তবে আমি যে গাড়িতে মানে যেতে পছন্দ করি, আমি আমার গাড়ি থেকে কিন্তু নামিনি। আচ্ছা, এটুকুনি আমি আমার দর্শককে বলবো। তুমি তোমার জনের এই ছবি করছো অবশ্যই, এবং কোনো একটা ফ্রেমেও যেন সেই ছবিতে আমার রুচিস্খলন না হয়। যেভাবে বিশ্বাস করে আমি ছবি বানিয়ে এসেছি, আমি ঠিক সেভাবেই আমি ছবি বানাচ্ছি। কিন্তু কাজেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শকদের একটু মনে হচ্ছে যে দেব, শুভশ্রী যারা ছবি করে তারা অন্য ধরনের ছবি করছে এবং করেছে এতদিন ধরে। আমার মনে হয় ওদেরও মনে একটা খিদে তৈরি হয়েছে যে একটা অন্য ধরনের ছবি করি, যে কারণে মেইন স্ট্রিমে অনেক পরিচালক আছেন, সফল পরিচালক আছেন, কিন্তু আমাদের সাথে কাজ করতে চায়, আমাদের মতন যারা কাজ করছেন, সেটা খুব আনন্দের। এইটাই তো সিনেমার বিবর্তন। এবং আমি দেবের সাথে কাজ করে দেখলাম, শুভশ্রীর কাজ করে দেখলাম, অসম্ভব পরিশ্রমী। আমাদের যে ধরনের ঘরানা, তাতে একটা অন্য তালিম লাগে, সেটা সময়ের সাথে সাথে কিন্তু হয়ে যাবে। এক কথা টনিও বলেছিল হ্যাঁ, এবং আমি বলতে পারি যে দেবকে উপস্থাপনা করা হবে ধূমকেতুতে, সেই দেব বাঙালির কাছে সম্পূর্ণ অপরিচিত। আমি এটুকুনি কথা দিতে পারি।